অবশেষে সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। আগামী 10 দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না ঠিক যুদ্ধ করতে ডাকলেন, যেই সহজ ভাষায় যুদ্ধ করে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, তার অধিকারের সনদ বানালেন এমন ভাষায় যেটা সে বোঝে না। এটা তো রিপাবলিকান ক্যারেক্টার হইতে পারে না। দেশের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মুখোমুখি বিএনপি মহাসচিব। গুলশান কার্যালয়ে শনিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা ইতিমধ্যে জানেন, ছাত্রদের গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। এদিকে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে নতুন ভাবে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে সমালোচনার মুখোমুখি হলেও এবার সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অর্থাৎ ইউনূসের পদত্যাগ দাবি করেছেন বর্তমানে আওয়ামী লীগের বিরোধী বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাঠে ঘাটে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি মন্ত্রীরা গ্রেফতার হওয়ার পরেও তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু কিভাবে সম্ভব হয়েছে এটা নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নানান প্রশ্ন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 10 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে যাতে তিনি পদত্যাগ করেন। বিষয়টা আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ দেখব, কেন হঠাৎ করে ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করেছেন আওয়ামী বিরোধী দলের বেশ কয়েকজন নেতা কর্মী। সেই ভিডিও ফুটেজটা দেখব, বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটির ধৈর্য সহকারে দেখবেন। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাকে অনুরোধ করব একটা লাইক দিয়ে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটি সবাই দেখতে থাকুন। যেই সহজ ভাষায় যুদ্ধ করে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, তার অধিকারের সনদ বানালেন এমন ভাষায় যেটা সে বোঝে না। এটা তো রিপাবলিকান ক্যারেক্টার হইতে পারে না রাষ্ট্রের। সংবিধান নিয়ে সংস্কার, সংবিধান এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা অনেকবার কথা বলেছি এবং কথা বলে বিপদেও পড়েছি। কিন্তু তারপরে হচ্ছে যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য এই আলোচনা বিপদ আপদ মোকাবেলা করে বারবার করতে হবে আর কি। সংবিধান নিয়ে আমার ভাবনা হচ্ছে যে আমি বাংলাদেশের বর্তমানের সংবিধান অথবা ৭২-এর সংবিধানকে আমি ব্যক্তিগতভাবে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন মনে করি আর কি। অ্যান্ড টু সাম এক্সটেন্ট আই ডু নট কনসিডার ইট অ্যাট অল এ কনস্টিটিউশন। কারণ হচ্ছে এইটা অনেকগুলো বিষয় আছে। প্রথমত হচ্ছে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল ৭১-এর ১৭ এপ্রিলে, সেখানে আমরা কেমন বাংলাদেশ চাই সেই গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার কথা এখানে বলা ছিল। এবং সেখানে আমাদের ডিভোর্স সেটেলমেন্টের কথা বলা ছিল, যে কেন আমরা পাকিস্তানের রাষ্ট্রসত্তা থেকে বেরিয়ে এসে একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাই। সেখানে বলা ছিল যে ডিভোর্সের কারণগুলো কি কি পাকিস্তান রাষ্ট্রের সাথে। সেখানে বলা ছিল যে আগামী গণপ্রজাতন্ত্রটা যেটা রক্তের উপর দিয়ে তৈরি হবে, সেই গণপ্রজাতন্ত্র কিসের ভিত্তিতে পরিচালিত হবে। সেখানে পরিষ্কার করে বলা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপর ভিত্তি করে একটা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ প্রস্তাব করা হচ্ছে এবং শাসিত হবে অ্যাকর্ডিংলি। এবং এই তিনটা প্রিন্সিপাল এমন যে আপনি যদি সেই গ্রিক অথবা রোমান সিভিল সিটি স্টেটের সিভিলাইজেশন থেকে শুরু করে চার্টার অফ মদিনা সনদ, কমিউনিস্ট রেভলিউশনের সনদ, ফ্রেঞ্চ রেভলিউশনের সনদ, ইরানি রেভলিউশন, প্রত্যেকটা রেভলিউশনের যে গ্লোরিয়াস লফটি আইডিয়াসগুলো ছিল তার প্রত্যেকটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ ছিল। কিন্তু আমরা পরবর্তীতে সংবিধান যখন প্রণীত হলো তখন দেখলাম যে এই তিনটা মূলনীতি আলটিমেটলি আর থাকলো না। নতুন করে 4টা রাষ্ট্র পরিচালনার মূলনীতি তৈরি করা হলো, যেটা তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ম্যান্ডেট ছিল না সেটা করবার জন্য। এবং সেটার ফলে যেটা হয়েছে, এই ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের মাধ্যমে যেটা হয়েছে, বাংলাদেশ তার ইতিহাসের
স্বাধীনতার পরপরই তার প্রথম স্বৈরাচার দৈত্যকে দেখতে পেল। 1 থেকে 2 বছরের মাথায় আমরা দেখতে পেলাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, তিনি সবচেয়ে অজনপ্রিয় স্বৈর শাসকে পরিণত হলেন। এই রাষ্ট্রের একটা দৈত্যে পরিণত হলেন তিনি, যেই রাষ্ট্রটার কাঠামোতে প্লেজ করা ছিল টু দ্য নেশন যে একটা ফ্রি রিপাবলিক হবে, সেই রাষ্ট্রে আমাদের 7.5 কোটি মানুষকে উনি প্রজা বানালেন। এক দলীয় শাসন কায়েম করলেন বাকশাল দিয়ে, 4th সংবিধান কায়েম করলেন, সকল দল নিষিদ্ধ করে দিলেন, আর্টিকেল 117 ইনকর্পোরেট করে একটা জাতীয় দল করলেন, প্রত্যেক প্রজাতন্ত্রের কর্মচারীকে সেই দলের সদস্য হওয়ার জন্য বাধ্য করলেন। এই বাস্তবতা তো স্বাধীনতার সাথে সাংঘর্ষিক ছিল। তাহলে যেই কনস্টিটিউশন বাংলাদেশে স্বাধীনতার অব্যবহিত পরে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে, যেই কনস্টিটিউশন বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার পরে ইমিডিয়েটলি প্রথম মনস্টার রুলার তৈরি করেছে, ফ্যাসিবাদী দৈত্য তৈরি করেছে, যেই কনস্টিটিউশন আমাদের কয়েক বছরের মধ্যে একটা 4th সংশোধনীর জন্ম দিয়েছে, যেই কনস্টিটিউশনের সাদের মতো জাতীয় পার্টির মতো দিল্লির দাসত্বের ছায়া আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল 9 বছর, যেই কনস্টিটিউশন দিয়ে বাংলাদেশে আমরা দ্বিতীয় ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে 16 বছরের জন্য, সেই কনস্টিটিউশন অলরেডি বিকেম অবসোলিট অ্যান্ড ডিসফাংশনাল। ইট সিম্পলি ক্যানট বি ক্যারিড অন। তাহলে আমি পার্সোনালি মনে করি নতুন সংবিধান দরকার, এবং এই সংবিধানটা খুব ছোট হওয়া দরকার। এত মানে প্রসিডিউরাল লজ ক্যানট বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। বাংলাদেশে যারা এত বিজ্ঞ আইনজীবীরা ছিলেন, যারা এটাকে ওয়ার্শিপ করেছেন বিফোর দেয়ার লর্ডশিপস, তারা এটা সিম্পলি বুঝেন নাই যে অ্যাক্টস অ্যান্ড কনস্টিটিউশন ক্যানট বি দ্য সেম। প্রধানমন্ত্রী কেমনে হবে, রাষ্ট্রপতি কেমনে হবে, সংসদ কেমনে হবে, তারপরে অ্যাকাউন্টেন্ট কেমনে হবে, হাউ কুড দিস বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন? সংবিধান আর আইনের ভিতরে পার্থক্যটা কোথায়? সংবিধান হচ্ছে ইয়ার্ডস্টিক আইনের, যে আমার একটা আইন রিপাবলিকের ক্যারেক্টার, রিপাবলিকের প্লেজ কমপ্লাই করছে কিনা সেইটা বোঝার মূল মন্ত্র হচ্ছে সংবিধান। এইটাকে দিয়ে আমি বুঝবো যে এই অ্যাক্ট অফ পার্লামেন্ট, এই স্ট্যাটিউটস, এই রুলস, এই রেগুলেশন, বাইলস, অর্ডিন্যান্স, এগুলা রিপাবলিকান ক্যারেক্টারের সাথে যায় কিনা। সিম্পল জিনিস, যে আমার আকাঙ্ক্ষা কি ছিল 71-এ, আমি জনগণের সাথে কিসের ভিত্তিতে যুদ্ধ করতে আহ্বান করেছিলাম, সেই আহ্বানের জায়গাগুলো থাকতে হবে, এবং সেটা দিয়েই একটা নতুন কনস্টিটিউশন তৈরি করা সম্ভব, যেটার ভাষা গ্রামের কৃষকের ভাষা হবে, জেলের মজুরের ভাষা হবে, যেই ভাষায় সে যুদ্ধ করেছে। যুদ্ধ তো আপনি কনস্টিটিউশনাল ওয়ার্ড দিয়ে কল করেন না রিপাবলিক তৈরি করবার, সেটা তো বলেছিলেন অধিকারের কথা বলে কল করেছিলেন। তাহলে যে সহজ ভাষায় যুদ্ধ করতে ডাকলেন, যেই সহজ ভাষায় যুদ্ধ করে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, তার অধিকারের সনদ বানালেন এমন ভাষায় যেটা সে বোঝে না। এটা তো রিপাবলিকান ক্যারেক্টার হইতে পারে না রাষ্ট্রের। এটা ড্রাফটস ওয়াজ ব্যাডলি ডান, এবং কেউ বলেছেন যে এটা ড্রাফটস ওয়াজ বাই সামওয়ান এলস অফ ডিফারেন্ট কান্ট্রি, এটা হ্যান্ড ওভার করে দিয়েছে জাস্ট টু বি পাসড অ্যান্ড ফলো থ্রু। সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। ইতিমধ্যেই দেশ পরিচালনা নিয়ে নানা সমালোচনার মুখে পড়েন প্রধান উপদেষ্টা। গত 1.5 মাস পুলিশ অকার্যকর হওয়ায় নানা সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পার্বত্য অঞ্চলকে স্বাধীনতার ঘোষণা দেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন। দেশের অরাজক পরিস্থিতির মধ্যেই সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকার। সন্ধ্যায় সেনাপ্রধানের সাথে জরুরি বৈঠক শেষে পদত্যাগের ঘোষণা দেন। এর আগে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে কড়া সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া হুঁশিয়ার দিয়ে বলেন, তারা রাজনৈতিকভাবেই পুরো ব্যর্থ। দেশ এটা তো 10 বছর চলে না, 10 বছর স্টাডি দেওয়া হয় নাই। এর মধ্যে রিটায়ারমেন্টের জায়গা, রিটায়ারমেন্টে টাকা পয়সা পাইয়া মোটামুটি বাসায় শুয়ে বসে নাতি খেলাধুলা করে সময় ওনার কাটছে। উনি আইসা একটা হুঙ্কার দিলেন যে 15 দিনের মধ্যে সবাইকে, আনার পরে প্রথমবার সচিব, তারপরে সিনিয়র সচিব, আইসা উনি হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, আজকে 17তম দিন চলছে। হিসাব কেউ দিছে? উনি নিজে দিছেন? পুরো সচিব দিছে? কেউ দিছে? তো এই সমস্ত ভাই
ফালতু আমার হিসাব তুমি আমরা বুঝছি, আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে, আমি ওই দিকে 3 তারিখে ডাকতে রাখছি, দেখি কতদিন পরে কি হয়। হয়েছে কিছু তো এইগুলো বাগারম্ভ দিয়ে দেশ চলে না ভাই। আমি প্রথম দিন বলছিলাম 8 তারিখে বলছি এই টিম থেকে এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টেন্ট করছিলাম যে পিকনিক করতে আসেন না, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওরা পিকনিক করার যোগ্য না, পিকনিক করতে গেলে আমরা বাজে দেখবেন 3 জন খাইছে আর 2 জন খায়নি, এত সুন্দর আর ভাই। আরেকটা কথা সেগুলো শেষ করে যেটা থেকে আগেও বলেছেন, দেখেন এই যে সচিবালয় দেশ চালায় কারা, সচিবরা চালায়, এই যে প্রাইম মিনিস্টারের অফিস যেটা কারা চালায়, আমলা চালায়। স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না। আপনার পক্ষে কিছু করোনা থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? কয়েকজন সমন্বয়কের কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে। কেউ কি বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ। যত তাড়াতাড়ি পারেন একটা সংস্কার করে একটা নির্বাচন দেবেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের করণীয় আর আগামীর বাংলাদেশের রূপ কেমন হবে সে বিষয়ে দুঃসময়ের কণ্ঠস্বর তাদের স্বপ্ন ও বাস্তবতা শিরোনামে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনরা। গত সরকারের আমলে নিপীড়নের কথা তুলে ধরার পাশাপাশি আলোচকদের কথাই উঠে আসে অন্তর্বর্তী সরকারের চুলচেরা বিশ্লেষণ। ক্ষমতাগুলো পুঞ্জীভূত হয়েছে কিছু রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে। জনগণ যারা আন্দোলন করেছিল তাদেরকে এখন বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসীরা ডাকায় বেড়ায়। তার মানে কিন্তু এখানে জনগণের হাত থেকে ক্ষমতাগুলো আস্তে আস্তে কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হচ্ছে এবং এই কথাগুলো সামনে আসাটা জরুরি। গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে একটা ছেলে মারা গিয়েছে এবং জাহাঙ্গীরনগরেও গণপিটুনিতে একজন ছাত্রলীগ নেতাকে মেরে ফেলা হয়েছে। যে এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না এবং আমাদের যে উপদেষ্টারা তারা মানে এরকম ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই, আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব থাকার বিষয়টি তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। আর সংস্কারের পরিধি কিংবা সরকারের সময়সীমা কেমন হবে তা নিয়ে উঠে আসে ভিন্ন ভিন্ন মত। যেই রিফর্মস গুলো প্রয়োজন তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা করব, কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কার ওপিনিয়নে কিভাবে ফর্ম হলো উই ডোন্ট নো। শুধুমাত্র আপনার কয়েকজন সমন্বয়কের কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে। আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে? এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই, এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নাই, 1.5 মাস হয়ে যাচ্ছে। টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না, এটার জন্য এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা, সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি, আমরা জানি না। আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি, আমরা ঝুঁকি বাড়িয়ে তুলবো। কেবল আমাদের রাজনৈতিক ঐক্যমত্য রাখতে হবে, একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে এই উত্তরণকালের জন্য। যত তাড়াতাড়ি পারেন একটা সংস্কার করে একটা নির্বাচন দেবেন এবং নির্বাচন করে যখন একটা সরকার আসবে তখন আমরা নিশ্চিন্ত হব যে হ্যাঁ এখন একটা আমাদের সরকার এসেছে। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মনে করেন সংস্কারের প্রস্তাবনা আসলেও রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। আর ফেসিবাদের দোসরদের পাল্টা আক্রমণ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ভিডিওটা দেখে আপনাদের মতামত কমেন্টে জানতে চাই, কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।